সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানব দেশের যে ২ ডজন ব্যাংক এখন মূলধন ঘাটতিতে রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত। এটা মূলত ব্যাংক খাতের জন্য একটা চরম দুঃসংবাদ। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো এটা ব্যাংক খাতের জন্য একটা চরম অশনি সংকেত বলা যেতে পারে। আজকে আমরা মূলত কালের কণ্ঠ পত্রিকায় যে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে এই সম্পর্কে মূলত বিস্তারিত জানব। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক। আমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছি, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 4 দেশের ব্যাংক খাতে CRAR আমরা দেখতে পাচ্ছি 2023 সালে বাংলাদেশে CRAR ছিল 11.64, পাকিস্তান 19.7, শ্রীলঙ্কা 18.4, ভারতে 16.8। 2024-এ এসে আমরা দেখছি বাংলাদেশের এই CRAR হ্রাস পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3.08, পাকিস্তানে দেখতে পাচ্ছি 20.06 বৃদ্ধি পেয়েছে, শ্রীলঙ্কা দেখতে পাচ্ছি 18.4 একই রকম, ভারতের 16.7 একটু কমেছে। এবং 2025 সালে এসে আমরা দেখছি বাংলাদেশে CRAR এর পরিমাণ ঋণাত্মক -2.64, পাকিস্তানের 20.8 একটু বৃদ্ধি পেয়েছে, শ্রীলঙ্কা 19.4 বৃদ্ধি পেয়েছে, ভারতে 17.2 এখানেও বৃদ্ধি পেয়েছে। এই সূত্রটি মূলত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট 2025 থেকে। আমরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানছি। কোনো ব্যাংকের আর্থিক সক্ষমতার পরিমাপ হলো তার মূলধন পর্যাপ্ততা। এটি নির্দেশ করে যে ব্যাংকটি সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি যেমন খেলাপি ঋণ মোকাবিলা করতে সক্ষম কিনা। মূলধন পর্যাপ্ততা বা CRAR হলো ব্যাংকের মূলধন এবং তার ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকিং স্ট্যান্ডার্ড ব্যাসেল 3 অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো CRAR পর্যবেক্ষণ করে। বাংলাদেশ ব্যাংকগুলো CRAR সর্বনিম্ন 12.50% থাকার কথা। এর উদ্দেশ্য আমানতের অর্থ সুরক্ষিত রাখা, ব্যাংকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানো। বাংলাদেশে খেলাপি হয়ে যাওয়া ঋণের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না অনেক ব্যাংক। এর প্রভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছর শেষে দেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা অনুপাত CRAR ঋণাত্মক 2.64% নেমে গেছে, যেখানে আন্তর্জাতিক চর্চিত ব্যাসেল 3 অনুযায়ী ব্যাংকগুলোর CRAR সর্বনিম্ন 12.50% থাকার কথা। বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন সক্ষমতা ঋণাত্মক ধারায় চলে গেলেও এই সময়ে আগের চেয়েও শক্তিশালী হয়েছে প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ব্যাংকগুলো। পাকিস্তানের ব্যাংক খাতে CRAR এখন প্রায় 21%, আর শ্রীলঙ্কায় 19%-এরও বেশি। মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ধারায় চলে যাওয়াকে কোনো ব্যাংকের দেউলিয়াত্বের নির্দেশক ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের প্রায় 2 ডজন ব্যাংক এখন মূলধন ঘাটতিতে রয়েছে। এই ব্যাংকগুলোর সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ 2,80,000 কোটি টাকারও বেশি। তবে এই ঘাটতি ও সঞ্চিতি সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ছাড়ের বদান্যতায় হয়েছে। এক্ষেত্রে নীতি ছাড় দেয়া না হলে দেশের ব্যাংক খাতের CRAR ঘাটতি কয়েক গুণ বেড়ে যেত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোনো দেশে ব্যাংক খাতে সম্মিলিত CRAR ঋণাত্মক ধারায় চলে যাওয়াকে বিরল ঘটনা বলে মনে করছে বাংলাদেশ ব্যাংকও। এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আধুনিক বিশ্বের আর কোনো দেশের ব্যাংক খাতে CRAR ঋণাত্মক ধারায় থাকার কথা নয়। সে অর্থে বাংলাদেশে উদাহরণটি বিরল বলা যেতেই পারে। কোনো ব্যাংকের মূলধন ঘাটতির সূত্রপাত হয় প্রভিশন ঘাটতি থেকে, আর প্রভিশন ঘাটতি তীব্র আকার ধারণ করে খেলাপি ঋণ অস্বাভাবিক আকারে বেড়ে গেলে দেশে ব্যাংক খাতে এখন যে খেলাপি ঋণ দেখা যাচ্ছে সেটি কোনো ব্যাংকিংয়ের ফল নয়, বরং এটি ঋণের নামে ব্যাংক লুটের বহিঃপ্রকাশ। দেশের আর্থিক খাতে সামগ্রিক পরিস্থিতি, ঝুঁকি এবং স্থিতিশীলতা মূল্যায়ন করে প্রতি বছর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের এই প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে দেখা যায় 2023 সাল শেষেও বাংলাদেশ ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা অনুপাত বা CRAR ছিল 11.64%, কিন্তু 2024 সাল শেষে এই হার এক ধাক্কায় 3.08% নেমে যায়। আর গত বছর 2025 সালে শেষে CRAR ঋণাত্মক 2.64% নেমে আসে। বাংলাদেশ ব্যাংক খাতে মূলধন সক্ষমতা যখন ঋণাত্মক ধারায় চলে গেছে,
ঠিক তখন প্রতিবেশী দেশগুলো ব্যাংক খাত শক্তিশালী হয়েছে। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের তথ্য বলছে 2023 সালে ভারতের ব্যাংক খাতে CRAR ছিল 16.8%। গত বছর দেশটিতে এই হার 17.20% উন্নীত হয়। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন পাকিস্তান ব্যাংক খাতের মূলধন কাঠামো সবচেয়ে শক্তিশালী। গত কয়েক বছরের আর্থিক বিপর্যয় সত্ত্বেও 2023 সালে পাকিস্তানের ব্যাংক খাতে CRAR 19.7% ছিল। গত 2 বছর এটি আরও বেড়ে 2025 সালে দেশটির ব্যাংকগুলোর গড় CRAR 20.80% উন্নীত হয়। মূলধন কাঠামোর দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার ব্যাংক খাত। গত বছর দ্বীপ রাষ্ট্রটির ব্যাংক খাতে CRAR ছিল 19.40%। এর আগে 2023 সালে শ্রীলঙ্কার ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অনুপাত 18.4% ছিল। যদিও 2020 সালের কোভিড মহামারী পরবর্তী সময়ে শ্রীলঙ্কার অর্থনীতি দেউলিয়াত্বের মুখে পড়েছিল। এর জেরে দেশটির রাজাপাকসে সরকারের পতনও ঘটেছিল। 2022 সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ঠেকেছিল রেকর্ড 69%। ব্যাংক নির্বাহী সহ এই খাতের নীতি নির্ধারকরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে দেশের খেলাপি ঋণ লুকিয়ে রাখা হয়েছিল। অলিগার্ক এবং মাফিয়া শ্রেণীর চেয়ারম্যান পরিচালকদের ব্যাংকে যথাযথ নিরীক্ষা হতো না। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাব ছিল। 2024 সালের আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাংকগুলোর লুকানো খেলাপি ঋণ উন্মোচিত হয়েছে। ফলে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রভাবকেই ব্যাংক খাতের CRAR অল্প সময়ে ঋণাত্মক ধারায় চলে গেছে। বিপর্যয় সত্ত্বেও দেশের বেশ কিছু ব্যাংকের মূলধন সক্ষমতা শক্তিশালী অবস্থানের হয়েছে বলে জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB চেয়ারম্যান মাসরুর আরফিন। সিটি ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক দায়িত্বে থাকা পরিচালকের দায়িত্বে থাকা এই শীর্ষ নির্বাহী বলেন, দেশে বেসরকারি খাতে এমন কিছু বড় ব্যাংক রয়েছে যাদের CRAR 17 থেকে 20%। এই তালিকায় আমাদের সিটি ব্যাংকও রয়েছে। কর্পোরেশন সুশাসন মেনে চলা ব্যাংকগুলো মূলধন কাঠামো শক্তিশালী করায় জোর দিয়েছে। সমস্যা হলো অনিয়ম দুর্নীতিতে জড়ানো ব্যাংকগুলোর CRAR এতটাই খারাপ অবস্থায় যে পুরো খাতকে ঋণাত্মক ধারায় নিয়ে গেছে। এই কারণে বহির্বিশ্বে বাংলাদেশ ব্যাংক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আর দেশের সামগ্রিক রেটিংও খারাপ দেখাচ্ছে। ব্যাংক খাতে CRAR ঋণাত্মক ধারায় চলে যাওয়ার মূলে রয়েছে ক্রমবর্ধমান খেলাপি ঋণ। 2024 সালের জুনেও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,11,391 কোটি টাকা। এটি ছিল মোট বিতরণকৃত ঋণের 12.56%। এরপর ধারাবাহিকভাবে বেড়ে 2025 সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ 6,44,515 কোটি টাকায় ঠেকে। ওই সময় ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের 35.73%ই খেলাপির খাতায় ওঠে। গত বছরের শেষ 3 মাসে বিশেষ ছাড় দিয়ে পুনঃ তফসিল করে খেলাপি ঋণ কিছুটা কমানো হয়। তবে এরপরও চলতি বছর মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,88,704 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের 32.26%। বাংলাদেশে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের 1/3 খেলাপি হলেও প্রতিবেশী ভারতে এই হার এখন মাত্র 2.2%। আর পাকিস্তানে খেলাপি ঋণের পরিমাণ 5.8% নেমে এসেছে। 3 বছর আগে দেউলিয়া হয়ে পড়া শ্রীলঙ্কায়ও খেলাপি ঋণের হার এক অঙ্কের ঘরে সীমাবদ্ধ। দেশের ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা কতটা নাজুক পরিস্থিতিতে পড়েছে সেটি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আর্থিক প্রতিবেদনে ফুটে উঠেছে। গত বছর শেষে সরকারের মালিকানাধীন এই ব্যাংকে প্রকৃত মূলধন ঘাটতির পরিমাণ 64,406 কোটি টাকায় ঠেকেছে, যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়ও প্রায় দ্বিগুণ। আর সঞ্চিতি সংরক্ষণী নীতি ছাড় দেয়া না হলে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCও মূলধন ঘাটতিতে ছাড়াবে 70,000 কোটি টাকারও বেশি। একইভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হয়ে যাওয়া শরীয়ভিত্তিক 5টি মূলধন ঘাটতিতে 1.5 লাখ কোটি টাকারও বেশি হয়ে পড়েছে। ব্যাংক খাতের বিদ্যমান মূলধন ঘাটতি এবং CRAR ঋণাত্মক ধারায় চলে যাওয়াকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ সচিব এবং সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় এ যুগে কোনো দেশে CRAR ঋণাত্মক ধারায় চলে যাওয়ার ঘটনাটি অস্বাভাবিক এবং অকল্পনীয়। এই পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করাও অর্থহীন। সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখুক, এই আহ্বান থাকলো। প্রসঙ্গত,
আর্থিক দুর্যোগ কিংবা পতনোন্মুখ ব্যাংকের আপৎকালীন ক্ষতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাসেল ৩ এর নীতি প্রবর্তন করা হয়। এই নীতির উদ্দেশ্য ছিল বিপর্যয়ের সময়েও ব্যাংক যাতে নিজের মূলধনে চলতে পারে সেটি নিশ্চিত করা। বিশ্বের উন্নত দেশগুলোতে বহু আগেই এই নীতি চর্চিত হয়ে আসছে। আর বাংলাদেশ ব্যাংক খাতে 2015 সালে চালু হওয়া এই ব্যাসেল বাস্তবায়নের সীমা ধরা হয়েছিল 2019 সাল পর্যন্ত। এই নীতি অনুযায়ী ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% হারে মূলধন সংরক্ষণ করার কথা, কিন্তু বাংলাদেশে এই মূলধন পর্যাপ্ততার হার এখন ঋণাত্মক ধারায়। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমানে বাংলাদেশি ব্যাংক খাতের অবস্থা অনেকটাই নাজুক। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যাংক খাত একসময় দেউলিয়ায় পরিণত হবে, এমনটি বলছেন বিশ্লেষকগণ। সরকারের এখনই উচিত ব্যাংকগুলোর দিকে নজর দেয়া, যাতে এই ব্যাংকগুলো আর খারাপের দিকে না যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।